আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই পর্বে সাহিত্যকলা প্রবন্ধটির পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব। তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তোমরা এই সেকশনটি কোনোদিনই মিস করবা না। আর তোমরা যারা বোর্ড পরীক্ষা দিবা, তারা তো এটা পড়বাই। চলো শুরু করি। প্রমথ চৌধুরীর সাহিত্যকলা প্রবন্ধটি সর্বপ্রথম প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকার শ্রাবণ সংখ্যায়। কোন সংখ্যায়? শ্রাবণ সংখ্যায়। কোন পত্রিকার? সবুজপত্র পত্রিকার। এই সবুজপত্র পত্রিকার কিন্তু একটা খুবই গুরুত্ব আছে আমাদের বাংলা সাহিত্যে। কারণ এই সবুজপত্র পত্রিকাটি সম্পাদনা করতেন আমাদের সাহিত্যিকালার লেখক প্রমথ চৌধুরী, এবং এই পত্রিকাটির মাধ্যমে অনেক লেখক তার লেখকের আসনে আসীন হয়েছেন, অনেক কবি তার কবির আসনে আসীন হয়েছেন। যেমন আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই পত্রিকার কাছে অনেক ঋণী। তার যে শেষের কবিতা উপন্যাস আছে, ওই শেষের কবিতা উপন্যাসটি এই পত্রিকায় প্রকাশিত হয়। ঠিক সেরকম আরও অনেক কবি, অনেক সাহিত্যিক এই পত্রিকার মাধ্যমে কি করেন? পরিচিতি লাভ করেন। সেজন্য আমাদের সবুজপত্র পত্রিকাটি খুবই মনে রাখতে হবে। এবং এটা ছিল একটা সাময়িকী। সাময়িকী বলতে সময়ে সময়ে বের হতো, মাসে মাসে বের হতো। এবং এটার ডিজাইন ছিল খুবই সাধারণ। একটা তাল গাছ ছিল, একটা সবুজ কি ছিল? তাল গাছ ছিল এটার ডিজাইনের মধ্যে। তারপর কোন কোন সংখ্যায় বলছে? শ্রাবণ সংখ্যায়। অর্থাৎ এটা যদি মাসে একবার বের হতো, যেই সংখ্যাটা শ্রাবণ মাসে বের হয়েছিল, ওই সংখ্যায় সাহিত্যকলা প্রবন্ধটি কি হয়? প্রকাশিত হয়। সালটা কত ছিল? সালটা হচ্ছে 1915 সাল। কত সাল? 1915 সাল। এবং হচ্ছে 1322 বঙ্গাব্দ। 1300 কত? 22 বঙ্গাব্দ। এই সালটা কিভাবে মনে রাখবা? এই যে দেখো, আমরা একটা খেলা খেলি, সেটা হচ্ছে অবু 20-22, এরকম একটা খেলা আছে। তাহলে এখানে আমরা সাহিত্যের খেলা খেলতেছি না? তাহলে এখানেও কত আছে? 22 আছে। একটা রিলেট করতে পারতেছি কিনা? কুরিলেট, এভাবে কুরিলেট করবা। ঠিক সেরকম 1915 মধ্যে লাস্টে কত আছে? 5। আমরা খেলার মধ্যে যখন হেরে যাই, তখন আমাদের মুখ চোখ কি হয়ে যায়? বাংলার 5-এর মতো হয়ে যায় না? তাহলে এখানেও 5 আছে। খেলার মধ্যে হেরে যাচ্ছি, সেজন্য 1915। মানে রিলেট করার চেষ্টা করবা। তুমি যেভাবে পারো ওভাবে রিলেট করার চেষ্টা করবো। তারপরে দেখি, পরে প্রবন্ধ সংগ্রহ 1952 সালে সংকলিত হয়। কিন্তু এই যে এটা সংকলন তো করতে হবে। পত্রিকায় প্রকাশিত হয়েছে ঠিক আছে, কিন্তু এটা কোথাও না কোথাও তো সংকলিত করতে হবে। সেটা সংকলন করা হয় হচ্ছে প্রবন্ধ সংগ্রহ। প্রমথ চৌধুরীর যতগুলো প্রবন্ধ আছে, সবগুলো নিয়ে একটা প্রবন্ধ সংগ্রহ 1952 সালে বের করা হয়। ওটার মধ্যে এটা কি করা হয়? সংগ্রহ করা হয় বা সংকলিত করা হয়। তারপর এই লেখাটার উদ্দেশ্য এবং এখানে কি বর্ণনা করা হয়েছে, এগুলো আমরা একটু পড়ি। সাহিত্য চর্চার উদ্দেশ্য ও আদর্শ সম্পর্কে লেখকের মতামত ও দৃষ্টিভঙ্গি সুস্পষ্টভাবে এখানে কি উঠেছে? ফুটে উঠেছে। লেখাটি ঈষৎ সংক্ষিপ্ত আকারে এখানে মুদ্রিত হয়েছে। অর্থাৎ এই যে আমাদের প্রবন্ধটির মধ্যে সাহিত্য চর্চার কি উদ্দেশ্য হওয়া উচিত এবং কি আদর্শ বা মানদণ্ড হওয়া উচিত, এগুলো নিয়ে এখানে সুস্পষ্টভাবে তিনি মতামত দিয়েছেন। এবং মতামতের পিছনে কি দিয়েছেন? কারণ বা লজিক দাঁড় করিয়েছেন। এবং এই লেখাটি হচ্ছে সামান্য কি করা হয়েছে? সংক্ষেপ করা হয়েছে। অর্থাৎ মাঝখানে কিছু কাটছাঁট দিয়ে এখানে কি করা হয়েছে? আনা হয়েছে। এইটার সাথে আমরা রিলেটেড আরেকটা কি পাই? প্রবন্ধ পাই, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। যেটা হচ্ছে দুটাই আ অনেকটা কি একই ধাঁচে লেখা বা এবং একই উদ্দেশ্য নিয়ে লেখা, একই আদর্শ নিয়ে লেখা। এর পরবর্তীতে দেখি, প্রমথ চৌধুরীর মতে সাহিত্যর উদ্দেশ্য হচ্ছে সকলকে আনন্দ দান করা, কারো মনোরঞ্জন করা নয়। কারো মনোরঞ্জন করা নয়। অর্থাৎ সাহিত্য রচনা হবে শুধুমাত্র সকলকে আনন্দ দেওয়ার জন্য। এটা একটা সাহিত্য হবে পাবলিক অ্যাসেট। কোনো একজন ব্যক্তি বিশেষকে আনন্দ দেওয়ার জন্য বা তেল দেওয়ার জন্য, পাম মারার জন্য এই সাহিত্য রচনার উদ্দেশ্য কখনো হওয়া উচিত নয়। তারপর ইনি হচ্ছে কি? আমাদের প্রমথ চৌধুরী। উনাকে দেখতে মনে হচ্ছে কি আমাদের সমসাময়িক বা আমাদের বাংলাদেশের সমসাময়িক। না, উনি কিন্তু অনেক আগের। উনার জন্ম হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ৬ থেকে ৮ বছর পর, অর্থাৎ ১৯৬৮ সালে কি হয়? উনার জন্ম হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত? ৬১ তে কি জন্ম হয় আরকি। ১৯০০ বলতেছি, সরি, ১৮০০। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য হয়ে পড়বে সধর্মচ্যুত। অর্থাৎ সমাজের যখন আমরা মনোরঞ্জন করতে যাব, সমাজ যেভাবে চাচ্ছে, তখন সেই সমাজের চাহিদা অনুযায়ী যখন আমরা সাহিত্য দিতে যাব, তখন এই সাহিত্যটা ধর্মচ্যুত হয়ে যাবে। সাহিত্যর যে উদ্দেশ্য, সেখান থেকে অনেক দূরে সরিয়ে পড়বে। অন্যদিকে সাহিত্যের উদ্দেশ্য
শিক্ষা দান করা নয়। সাহিত্যের উদ্দেশ্য কি নয়? শিক্ষা দান করা নয়। সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র রস আস্বাদন করা, অর্থাৎ মজা নেওয়া। সাহিত্য থেকে আমি কাউকে কোনো কিছুর ডিমান্ডও পূরণ করব না। সাহিত্য দিয়ে আমি কাউকে শিক্ষাও দিব না। সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র রস আস্বাদন করা, মজা নেওয়া। যতক্ষণ সময় পড়তেছি ততক্ষণ আমি আনন্দে থাকা বা ওই সময়টা উপভোগ করা। ওটা হচ্ছে সাহিত্যের উদ্দেশ্য। কারণ পাঠ্য বিষয় মানুষ পড়ে অনিচ্ছায় এবং বাধ্য হয়ে। পক্ষান্তরে সাহিত্যের রস আস্বাদন করে মানুষ স্বেচ্ছায় ও আনন্দে। অবশ্যই। তারপর শিক্ষার উদ্দেশ্য জ্ঞানের বিষয় জানানো। পক্ষান্তরে সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনে সাড়া জাগানো। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষকে জ্ঞান জানানো। ফিজিক্স কেমিস্ট্রি পড়তেছি, মানুষকে জ্ঞান জানাচ্ছি। বায়োলজি পড়তেছি, মানুষকে জ্ঞান জানাচ্ছি। কিন্তু সাহিত্যের উদ্দেশ্য ওটা নয়। সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে জাগানো, মানুষের মনকে জাগ্রত করা। যেমন বিদ্রোহী কবিরা মানুষের মনকে জাগ্রত করেছেন, ঠিক সেরকম নিজেও কি হয়েছেন? জাগৃত থেকেছেন। এটা হচ্ছে সাহিত্যের উদ্দেশ্য। এরপর লেখকের মতে সাহিত্যর সঙ্গে তুলনা চলে খেলাধুলার। আমরা যখন এই সাহিত্য খেলা প্রবন্ধটি পড়ি তখন দেখতে পাই অনেকটা অংশ জুড়ে আমাদের লেখক সাহিত্যের সাথে খেলাকে রিলেট করতে চেয়েছেন। অর্থাৎ খেলার যেমন কোনো উদ্দেশ্য থাকে না, সেজন্য এই খেলার মধ্যে আমরা পরম আনন্দ খুঁজে পাই। ঠিক সেরকম কেউ যখন কোনো উদ্দেশ্য ছাড়া, উপরি পাওনা ছাড়া বা কোনো অর্থ ছাড়া বা অর্থহীন উদ্দেশ্যহীনভাবে এই সাহিত্য রচনা করবে, তখন সে খুবই আনন্দ পাবে এবং সে সাহিত্যের আসল রস আস্বাদন বা সাহিত্যের আসল মর্ম বুঝতে পারবে। লেখকের মতে সাহিত্যর সঙ্গে তুলনা চলে খেলাধুলার। খেলাধুলায় যেমন নিছক আনন্দই প্রদান, নিছকতা হচ্ছে শুধুমাত্র আনন্দই প্রদান, সাহিত্যও তাই। খেলাধুলায় যেমন আনন্দ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই, সাহিত্য উদ্দেশ্য তেমনি একমাত্র আনন্দ দান করা। যাই বললাম, খেলাধুলার যেমন কোনো উদ্দেশ্য থাকে না। আমরা যখন খেলি আমাদের কি কোনো উদ্দেশ্য থাকে না, শুধুমাত্র মনকে আনন্দে দেওয়া, একটু তৃপ্তি পাওয়া, একটু রিফ্রেশমেন্ট হওয়া, এটাইও সাহিত্যের উদ্দেশ্য হওয়া উচিত। ঠিক যেরকম খেলার মধ্যে আমাদের একই উদ্দেশ্য থাকে। আশা করি এই পাঠ পরিচিতিটা বোঝা গেছে। আমি হচ্ছে এই পাঠ পরিচিতির আগে শব্দার্থের উপর একটা ভিডিও তৈরি করেছি। তারপর হচ্ছে আমাদের মূল ভাব যেটা আছে ওই মূল ভাব ব্যাখ্যা করতে দুইটা কি করেছি, পাঠ পরিচিতি দুইটা পর্ব তৈরি করেছি। তারপর হচ্ছে লেখক পরিচিতির উপর আরেকটা ভিডিও তৈরি করব। আমি হচ্ছে এখানে যে বইয়ের মধ্যে যেগুলো লেখা থাকে, ধরুন একটা সাহিত্য পাঠ, ওটার মধ্যে যেগুলো লেখা থাকে ওইগুলোর উপর ফোকাস করার চেষ্টা করি, তাই না? মানে বাহির থেকে কিছু না পড়ে ভিতর থেকে যতগুলো লেখা দেওয়া আছে বইয়ের মধ্যে এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করি। আশা করি আপনারা এই ধারাটা বা এই যে ডান্সটা আপনারা বুঝতে পারতেছেন বা নিতে পারতেছেন। থ্যাংক ইউ।